কাল সূর্য উঠিবার আগেও 33টা বার ছাড়ি চলে যাবি। ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, মানে আমার হেরে যাওয়াটা তাকে কষ্ট দেয়। চেনা মানে একটা গন্ধ দিয়েও মানুষকে চিনতে হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, অত সহজ হতে পারি না এখন। এই নাটক করো না, এই কথাটার মানে কি এত সহজ নাটক করা? এখন তো কমার্শিয়াল থিয়েটার নেই। আমাকে ডিরেক্টর উঠে গেছে, মারবে, আমাকে মারা যাচ্ছে না আমার ডেডিকেশনের কারণে। আমি পাইনি বলে রেগে আছি, আমার কারোর উপরে রাগ নেই। পাওয়া না পাওয়াটার হিসেবটা সবার মেলে না। আমি তথ্য মনে রাখতে পারি না। একটা লোকের অনেক রকমের ক্ষমতা থাকলে ডিরেক্টর হতে হয়। বাবার যদি প্রচুর পয়সা থাকে তাহলে ফুল টাইম থিয়েটার করার কথা ভাবা উচিত। নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণে দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আছেন গৌতম মৃধা। গৌতম মৃধা অ্যাকচুয়ালি বহু বছর ধরে নাট্য থিয়েটারের সঙ্গে যুক্ত এবং নাট্য ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে চিনে থাকি। তার সঙ্গে উনি কিন্তু বহু সিনেমা অর্থাৎ ফিল্মের সঙ্গে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত। উনি বহু বছর ধরে অ্যাক্টিং করে আসছেন এবং রীতিমতন বর্তমানে একটি নাটকের দলও চালাচ্ছেন। নমস্কার গৌতমবাবু। নমস্কার। আচ্ছা, আপনি যেহেতু বহু বছর ধরে, আপনি করেই বলছি, বহু বছর ধরে নাটকটার সঙ্গে যাপন করেছেন, তো সেই জায়গা থেকে জিজ্ঞাসা করবো যে থিয়েটারের সেকালটা ভালো ছিল না একালটা বেশি ভালো? এইভাবে বলতে হলে আমাদের সময় তো ভালো ছিলই, তার মানে কি এখন খারাপ? এটা বললে তো এখনকার যে নিউ জেনারেশন, বা বলা যায় আমার মেয়ে থিয়েটার করে এখন, তাহলে তো তারা রেগে যাবে। সময় তার নিজস্ব নিয়মে চলে, আমরা তার সাথে সাথে চলি। তো আগেকার সময়ে থিয়েটারের যে ডেডিকেশন সেটা কি এখন নেই, কিন্তু মানুষের সংখ্যা কমেছে। মানে মানুষের সংখ্যা বেড়েছে, ডেডিকেটেড থিয়েটারের কর্মীর সংখ্যা বেড়েছে, কমেছে। কিন্তু দর্শকের ক্ষেত্রেও দর্শকও কমেছে। দর্শক মানে তখন 10টা দল থিয়েটার করে, সেখানে 100 লোক হয়। এখন 100টা দল থিয়েটার করে, 700 লোক হয় বা 600 লোক হয়, তাহলে পার্সেন্টেজে কমে যাচ্ছে। ঠিক কথা। সেই রকম এক্সাম্পল প্রচুর আছে। মানে নীলকণ্ঠ সেনগুপ্ত বলে একজন ছিলেন, মারা গেছেন। সেও বলেছিল পার্সেন্টেজে আসে না থিয়েটারের দর্শক বা অভিনেতা কোনোটাই। মানে যদি 100 জন থিয়েটার করে বলি, তো 100 জন তো করেই না। কতজন করে সংখ্যার নিরিখে, কোটির নিরিখে, ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে, ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যার নিরিখে? তার মধ্যে তো শহর মফস্বলের আর একটা ভাগ আছে। তো থিয়েটার মানে তখনও ছিল, এখনও আছে, কিন্তু কিছু জিনিস এমনভাবে পাল্টেছে যে তখন বলতে 100 বছর আগে বা 90, 60, 70, মানে এক্স্যাক্ট হিসেবে আমি বলতে পারবো না। আমি বলছি যে 50 বছর আগেও যখন কমার্শিয়াল থিয়েটারকে বন্ধ করার চেষ্টা চলছিল, তখনও কমার্শিয়াল থিয়েটার করে অন্তত যদি 10টা ধরি আমি, থিয়েটার হল ছিল এবং সেই হলে একটা নিয়মিত থিয়েটার হতো, সেটা করে 100টা পরিবার বাঁচত। সেই থিয়েটার খারাপ বলে নবনাট্য, গণনাট্য, সৎনাট্য এইসব তৈরি হয়ে থিয়েটার করে আর খাওয়া যাবে না, সেখান থেকে বেরিয়ে গেল না। থিয়েটার চেতনার কথা বলবে, মানুষের আরো গভীর বোধের কথা বলবে। এইসব করতে যে কি হলো যে কমার্শিয়াল থিয়েটারটা উঠে গেল, আর এখন থিয়েটার করে লোকে খেতে পারবে এটা ভাবতে পারবে না। মানে কমার্শিয়াল থিয়েটার কোনটা? কমার্শিয়াল থিয়েটার পুরোপুরি কমার্শিয়াল। মানে একটা লোক দেখতে যাবে একটা নাটক, মানে তার মানে 7 দিনের বেঁচে থাকার রসদ নিয়ে ফিরবে, মানে আনন্দ, মজা, জীবনের কষ্ট সেখানে গেলে ভুলে যাবে। আমি জাস্ট একটু মানে দর্শকদের হয়েই বলছি, সেটা হচ্ছে এমনি আমরা মাসেদের কাছে কিন্তু যেমন ফিচারের ক্ষেত্রে, ফিল্মের ক্ষেত্রে দু ধরনের, একটা কমার্শিয়াল ফিল্ম, একটা আর্ট ফিল্ম, মোটামুটি এই দুটো জনার ধরা হয়। তো থিয়েটারের ক্ষেত্রেও কি কমার্শিয়াল আর আর্টের ফারাক আছে? 100% ছিল, এখন তো কমার্শিয়াল থিয়েটার নেই, পুরোটাই আর্ট থিয়েটার। আচ্ছা, সেখানে কেউ সাকসেসফুল হচ্ছে, মানে সেটা হচ্ছে বাজারি থিয়েটার, মানে বাজারের জন্য আর্ট থিয়েটার, কিন্তু বাজারি, মানে তাতে নাচ গান কিংবা কোনো বড় আর্টিস্টকে ধরে আনো। এখন এই আমি যদি 30 বছর ধরে থিয়েটার করে থাকি, মানে করছি বটেই 35 বছর, 35 নয়, ওই 33 বছর। তো সেই 33 বছরের তো ধরে নাও যে 10 বছর হচ্ছে বনগা থেকে এসে থিয়েটার করছি বা বনগায় করছি, কলকাতায় শিখতে আসছি। তারপরের যে 25 বছর প্লাস কলকাতায় করছি, এই সময়টুকুর মধ্যে যে চেঞ্জ আমার দেখেছি আর কি, সেটা কহতব্য নয়, মানে বললে করে লোকের কাছে হাস্যকর হয়ে যাবে। আমি যদি আরো ডিটেলসে বলতে থাকি, পরে প্রশ্ন করো। একটু ছোট ধরিয়ে দেওয়া, একটা মফস্বলের মানুষ শহরে থিয়েটার করতে আসছে, তারপর শহরে 4টে লোক তাকে রেকগনাইজ করছে, আর 94টা লোক, এই 96টা লোক তাকে এখনো বলছে যে ও ছেলেটাকে দেখলেই বোঝা যায় এখানকার নয়।
না কিন্তু আমাকে একটা জিনিস বলো গৌতম দা, আজকে তুমি হয়তো থিয়েটারটাকে বেশি যাপন করেছো বলে তুমি এটা বলছো, এটা তো একই ঘটনা যারা টেলিভিশনের জন্য চেষ্টা করছে, যারা ফিল্মের জন্য চেষ্টা করছে অভিনেতারা, তাদেরও তো একই সমস্যাটা ফিল করতে হয় যারা মফস্বল থেকে আসছে। 100% হতেই হবে, করতেই হবে। তুমি যদি মানে একটা কেন্দ্র, তার যে বৃত্ত, সেইখানের প্রান্তিক মানুষ তো কখনোই এই কেন্দ্রে সবাই এসে পৌঁছতে পারবেও না, আর সে কেন্দ্র তাকে গ্রহণও করবে না। এবার একজন দুজন ছিটকে ছিটকে আসবে, তাদের মধ্যে থেকে একজন বিখ্যাত হয়ে আবার মফস্বলে ফিরে যাবে। মফস্বলে ফিরে যাবে, তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে যে বেড়ে ওঠা, তার প্রকৃতি, তার বন্ধুবান্ধব, তার পড়াশোনার স্কেল, সেইটা না সে একটা সময়ের পরে অনুধাবন করে সেখানে ফিরে যাবে, কারণ তা নাহলে তার আত্মা তৃপ্ত হবে না। আর একদম যারা ছেড়ে পুরো চলে এসছে, বাড়ি ঘর বানিয়ে নিয়ে সংসার পাতিয়ে নিল, তারা প্রথম থেকেই এই মানে মফস্বলকে অস্বীকার করেছে। তার গন্ধ, তার প্রকৃতির যে শ্বাস, সেটা তার দরকার নেই, তার লাক্সারি দরকার। এবার মফস্বলে কি কোনো লাক্সারি নেই? অবশ্যই আছে, সেই লাক্সারিতে সে খুশি নয়। মানে বলছি খুব সহজ, এখনো ওয়েস্ট বেঙ্গলে মানে কোনো তর্ক বিতর্কে আমি যেতে চাই না, ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, যে আজ থেকে 20 বছর আগেও বারাসাতের ওপারে কটা বার ছিল আর এখন কটা আছে, আর থিয়েটারের হল কটা ছিল এখন কটা হয়েছে, সিনেমা হল কটা ছিল কটা হয়েছে, খেয়াল করে দেখবে পরিসংখ্যানে ওইখানটা ওইখানেই পড়ে রয়েছে। না মানে এটার জন্য কি তাহলে বলছো আমাদের হাতের মোবাইলটা দায়ী? না না, মোবাইল দায়ী না, মোবাইল কোনোভাবেই দায়ী নয়। মোবাইল যদি দায়ী হয় সেটাতে একটা জায়গায় দায়ী, যে সেটা হচ্ছে যে নিজেকে মানুষের সামনে মেলে ধরার জন্য সে যা খুশি তাই করছে। আমি মাঝে মাঝে আমি নিজে করি, যেটা দেখে আমার অভিনেতা বা যারা সিরিয়াস বন্ধু তারা বলে, গৌতম এটা করিস না, তোর ক্ষতি হচ্ছে। কিন্তু আমি বললাম, যে মানুষগুলো খুশি হচ্ছে এটা দেখে, তাদের জন্য আমি কি করব? তারা বলছে, তুই কোথায় হারিয়ে গেলি? এত বড় নাটক করার পর, এত দর্শক দেখার পরে, যখন যে যার কারণে আমি সময় দিতে দিতে ক্লান্ত হইনি এখনো মানসিকভাবে, কিন্তু আমার যে বেঁচে থাকা সেই জায়গাটা ক্লান্ত হয়ে গেছে, আমার আশেপাশের লোকগুলো। না তুমি মানে ক্লান্ত এইভাবে এক কথা না বলে, আমি যদি মানে নাম্বারের দিক থেকে জিজ্ঞাসা করি, তুমি তোমার সমসাময়িক যদি একটা মানুষ আজকের ডেটে 100 র্যাঙ্ক করতে থাকে, তো তোমার কি মনে হয় তুমি থিয়েটারে কোন জায়গায় দাঁড়িয়ে আছো 100-র মধ্যে? আমি নিজেকে ওইভাবে পরিমাপ করতে পারবো না। আমি শুধু বলতে পারি এটা, যে চাইলে মানে ওই তখন আমি যতটা পেরে গেছিলাম, লোকের কাছে পৌঁছতে পেরেছিলাম, তখন আমি একটা লোককে সহজে যে বলতে পারতাম যে আমি কাজ করতে চাই, আমাকে নিয়ে একটা কাজ করো না। এখন সেটা সবাইকে বলতে পারি না, এইটা আমার পার্সোনাল ক্রাইসিস। যার ফলে কি হচ্ছে, সে আর আমাকে ভাবছে না। যত বড়ই হয়ে যাও তুমি থিয়েটারের রেসপেক্টে, খুব নামি একেবারেই হাতে গোনা 5টা থেকে 7টা, কলকাতা শহরে 15টা হতে পারে 15 জন অভিনেতা বিভিন্ন দলে ঘুরে করে। তাছাড়া বহু লোকই আছে দিনের পর দিন খুব ভালো অভিনয় করছে, সে দল ছেড়ে বেরোতেও চায় না, তাকে কেউ ডাকেও না। এবার সে ডাকলেও যাবে না, তার কারণ সে নিজের দলে যে ব্যবহারটা পায়, যত্ন পায়, সেটা অন্য দলে গেলে পাবে না, যার ফলে সে করতে যাবে না। থিয়েটারের তো একটা নিজস্ব রিদম আছে, সেই রিদমে থিয়েটারের যে নিজের ঘরে বসা, তার যে ডিরেক্টরের সঙ্গে কাজ করছে 10 বছর ধরে, তার যে চলন, তার সাথে তার বন্ডিং হয়ে যায়, এইগুলো ফারাক হয়ে যায় আর কি। সবাই পারে না অন্য ডিরেক্টরের সঙ্গে যে থিয়েটার করতে। ফাইন, আমি এই টপিকটাতে আসছি অবশ্যই, কিন্তু তার আগে জিজ্ঞাসা করবো, এই যে বলছিলে একটু আগে যে কমার্শিয়াল থিয়েটার, তো এটা কি জাস্ট ওই পিছনে 3টে দেয়াল না থাকলেই যাত্রা হয়ে যায়? মানে যাত্রা আর কমার্শিয়াল না 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 না, হ্যাঁ একদমই মানে হেল এন্ড হেভেন ডিফারেন্ট। ডায়ালেক্ট অনেক আলাদা। ডায়ালেক্ট কেন, তার স্ক্রিপ্ট, মানে যে নাটকটা কমার্শিয়াল থিয়েটারে হতো, সেইটা যখন ভেঙে কোনো যাত্রা হয়েছে, ওয়ান ওয়াল থিয়েটার, যাত্রা নয়, তখন তারা কিন্তু বলেনি ডাইরেক্ট যাত্রা, তারা বলছে ওয়ান ওয়াল। ধরো সন্তু মুখোপাধ্যায় যে যাত্রাটা করতেন, সেটা যাত্রার ফর্মের যাত্রা নয়, কিন্তু এমন একটা নাম বললাম যে সন্তু মুখোপাধ্যায় হচ্ছে সেই রকম আর্টিস্ট যে যাত্রার ক্ষেত্রে উত্তম কুমার। মানে সে যাবে মানে মানে দুপুরবেলা বেরিয়ে পড়েছে, কেউ সকাল 10টার সময় খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, এত দূর থেকে সন্তু মুখোপাধ্যায় আসছে। তো সে কিন্তু যাত্রাতেও পারদর্শী, ফিল্মের অভিনয়ের ক্ষেত্রেও পারদর্শী। থিয়েটার আমি জানি না, কিন্তু আমি বলছি এই রকম অভিনেতাই তো হাতে গোনা, কিন্তু বিখ্যাত এই সময়ের, তাদেরকে আমি মনে মনে প্রণাম করি। সামনে থেকে দেখতে পেয়েছি, কাজ হয়নি কোনোদিন, ভবিষ্যতেও হবে কিনা জানি না। বিখ্যাত লোক হচ্ছে অনল কাকুলি। মানে তারা যাত্রাতে যে যা যা করতে পারে মঞ্চে, যাত্রার মঞ্চে, সেটা আচ্ছা আচ্ছা অভিনেতা যাত্রার মঞ্চে যদি থিয়েটারের কোনো লোক যায়, ওখানে ফেল করবে ফেল করবে ফেল করবে। কিন্তু এই অনল কাকুলি তুমি ফিল্মের সামনে, ক্যামেরার সামনে ফেলে দাও, আমার মনে হয় এখনো সেরকম কোনো কাজ দেখেছি বলে, বা শুনিও নি
যে সেটা ওরা জয়কে ওরা বেরিয়ে গেছে। না মানে এটা এমন নয় তো, মানে যে কারণে তুমি বলছিলে মানে এখানকার ডিরেক্টররা হয়তো সেই টাইপ কাস্টে বিশ্বাসী, না না না, ওরা এইটার যাত্রা করছে বলে তো না, ওরা না, না, যাত্রাতেই হিট, এরা না না এদের না, ছবিতে- এইটার ক্ষেত্রে সেটা নয়। যেই তুমি তাকে দাঁড় করিয়ে দেবে একটা প্রেমের দৃশ্যে, ওই যাত্রার যে একটা চলন, সেই চলনটা চলে আসবে, যেটা ক্যামেরা একদম মানে যে দর্শক ক্যামেরা সে রিজেক্ট। আচ্ছা এখানে তো আমাদের চলা সম্ভব নয় আমাদের এই রকম একটা পডকাস্টের সেটে, কিন্তু অ্যাটলিস্ট আমরা ডায়ালেক্টের দিক থেকে তো শুনতে পারি। ধরে রাখো একটা পার্টিকুলার কোনো সিনের একটা দৃশ্যের একটা ডায়লগ, যাত্রা হলে সেটা কি অ্যাকসেন্টে হওয়া উচিত আর থিয়েটার হলে কি অ্যাকসেন্টে হওয়া উচিত, এই দুটোর তারতম্য পার্থক্যটা যদি আমাদের দর্শকদের একটু দেখাও। এইটা বোঝানো খুব মুশকিল। মানে আমার যে নাটক করে আমাকে লোকে চিনেছিল আর কি, তার আগেও চিনেছে, কিন্তু সেই চেনাটা মানে কি হয় যে একেবারেই থিয়েটারের 100 জন দর্শক হয়তো আমাকে দেখে বলেছে ওই ছেলেটাকে। নগর কীর্তন বলে একটা নাটক, এটা আমার যে বয়স তার থেকে ধরে নাও যে তখন যে বয়স, তখন আমার বয়স যদি 35 হয়, আমি করছি 50-55 রোল, চুলটা কাটা সাদা করে দেওয়া হয়, কিন্তু এরকম পাঞ্জাবি পরেছিলাম সেই নাটকটা, তা একটা নেতার পাঠ করছিলাম। পরে যে নাটক করে আমাকে লোকে চেনে সেটা একটা জোরদারের চরিত্র, সেটাও আমার বয়সের তুলনায় বেশি। প্লেগুলো দেখে যদি নামটা তুমি বলো আমাদের দর্শকরাও রিলেট করবে। না, নগর কীর্তন, নগর কীর্তন হচ্ছে নান্দিকারের। আর তারপরেরটা হচ্ছে তিস্তাপাড়ের বৃত্তান্ত, তখন চেতনায় হতো, তারপরে আবার তৃতীয় সূত্র ব্যানারে হয়েছে, ডিরেক্টর একই ছিলেন সুমন মুখোপাধ্যায়। তো ওইখানে যে চরিত্রটা আমি করতাম, দুটো ক্ষেত্রেই যদি বলি, ওটাতে যাত্রার 70% না হলেও 40% মিশে আছে, কারণ উচ্চকিত মানে সেই লোকটা নর্মাল রেঞ্জে কথা বলে না, মানে কথা বলে একটু লাউড, ওটাই যাত্রার ধরন। কিন্তু একেবারেই যদি আমি ওই তিস্তাপাড়কে যাত্রায় ফর্মে আনতে চাই, সেটা খুবই টাফ। মানে তিস্তাপাড়ের সংলাপ একটা লাইন, একটা তিস্তাপাড়ে লাইন হচ্ছে যে একদম মানে যেটা করতে যে মানে কি হয় যে ওই মানে বেরোলেই হাততালি পাওয়ার যে সিন, সেটা হচ্ছে এরকম একটা ডায়লগ, এ বাঘারু বাঘারু, এ বাঘারু, কি কইছিস শ্যামিলা? কিছু কহ নাই। কইছিস কি কইস নাই বুঝবি এবার। কাল সূর্য উঠিবার আগেও তিস্তা পার ছাড়ি চলে যাবি, ওই ডায়না নদীর চরে, ওইখানে মোর মহিষের বাথা নাচে, ওইটা চলে যাবো দাদা। আধিয়ারি বামফ্রন্ট সরকারের নতুন আইনে ভাবছে রাজা হবে সব। দাদা চলে যা, চলে যা। এবার বেরিয়ে যেও আমি 3 বার ধরে বলি যে চলে যা, চলে যা, চলে যা। মানে দর্শক হাততালি দেবে কি দেবে না, মাঝখানে আমার গলা শুনে থেমে যে আবার গলা শুনে ততক্ষণ বেরিয়ে গেছি। কিন্তু এইটা মানে যাত্রার এইটার এক্সাম্পল যাত্রায় দেওয়া মুশকিল, যে এই একই প্যাটার্নে হবে হয়তো যাত্রাটা, কিন্তু আমি নিজে করিনি এরকম কোনো চরিত্রের জন্য। যদি আমি এটা বোঝানোর জন্য বলি যে এইটা এমনি এরকম হচ্ছে, যাত্রায় হলে কিরকম হবে, খুব সহজ। মানে কোনো নাটক আমার দরকার নেই, আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে একটা ছেলে মেয়ে, আমি তো প্রেমের দৃশ্যে করিনি কিন্তু এগুলো করতে চাই, এখানে অপশান আছে বলে আমি করে দেখাচ্ছি। যে একটা মেয়েকে হয়তো ছেলেটা বলছে যে কিরে শ্যামলী, কবে আসলি, কত বছর পরে দেখা হলো বলতো, ছেলে মেয়ে কেমন আছে, কটা ছেলে মেয়ে জানি তোর। এইটুকুই যদি একটা যাত্রার সংলাপ, দেখা হয়েছে, এটা হঠাৎ দেখা হয়েছে বলে, শ্যামলী কতদিন পরে দেখা হলো তোর সাথে, তো ছেলে মেয়ে কটা জানো, ওরা কেমন আছে, মানে একটু প্রলং করে দিতেই হবে। এটার কারণটা ওই যাত্রার অভিনয়ের এইটা মানে যতদূর শুনে মানে ওভার অ্যাক্টিং যেটা বলা হয়, ওভার অ্যাক্টিং আমরা বলছি, কিন্তু 5000 দর্শক সে তো শুধু ওই সাউন্ডটা মাইকে শুনছে, আর এক্সপ্রেশনটা তো দেখছে ওই অত দূর থেকে ক্ষুদ্র, একটু বেশি, যার ফলে এইরকম করে না গেলে ওইটা এক্সপ্রেশনটা ধরা পড়ছে। আমার মানে মানে নিজেই বলে যাওয়া ঠিক নয়, তুমি প্রশ্ন করবে, তার আগে একটা বলি যে আমার জীবনের মানে আমি যে এখনো সুস্থ আছি বা বেঁচে আছি, বেঁচে থাকতে ইচ্ছা করে, সেটা সন্তান হয়ে গেছে মেয়ে, সেটা একটা কারণ। তার চেয়ে বড় বড় বলবো কিনা জানি না, পাশাপাশি আর একটা কারণ হচ্ছে, ধরো রবীন্দ্র সদন হল হাউসফুল, তাহলে একটা নাটকের অভিনয় রবীন্দ্র সদনে 1000 দর্শক ধরে আর কি, ওই একদম শেষ রয়ে যে বসে আছে সে কিন্তু অপেক্ষা করছে প্রত্যেকটা ডায়লগই শোনার জন্য, কাহিনীটা যে যাচ্ছে যখন। তো কোনো একটা ডায়লগ মানে এত তার তীব্রতা
যখন ওইটা ফিরে এসে সে আমার সামনে দাঁড়িয়ে মানে নাটক শেষে দাঁড়িয়ে বলছে যে এই তোমাকে একটু ছুঁয়ে দেখবো, আমি বললাম না মানে হ্যাঁ কি হয়েছে, হাত বাড়িয়ে দিলাম, হাত ধরছে না, আমার শরীরটাকে ধরছে, ধরে ছুঁয়ে বলছে যে তোমার তখন কি কিছু ভর করে? আমি বললাম ভর তো করেই, মানে ওই লোকটা তো আমি নই, ওই লোকটা হয়ে উঠতে হয়, তো সেটা তো ভর করা। বলছে ভালো থেকো ভালো থেকো। কে সে? ওয়ার্ল্ড ওয়াইড ঘোরা একজন ডান্সার, ঝুমা বসাক তার নাম। মানে আমি, উনি জানে না, দেখা হলে বলবে আরে গৌতম এইসব করবে, কিন্তু আমি বলছি যে আমি চিনি, ফেসবুক ফ্রেন্ড, কথা হয় না, কিন্তু আমি বলছি যে আমি বয়ে বেড়াই যে তার যে ওই যে ছুঁয়ে মহিলা, সে আমাকে ওই ছুঁয়ে যে তার ওমটা দিয়ে যাচ্ছে, ভালো লাগাটা দিয়ে যাচ্ছে, সেইটা থিয়েটারের অভিনেতার ক্ষেত্রে সবচেয়ে বড় পাওনা। নাম পয়সা তো থিয়েটারে সে অর্থে থাকেই না, এগুলো বাঁচিয়ে রাখে আর কি। তো মানে কমার্শিয়াল থিয়েটার, এমনি যে এখনকার যে থিয়েটার, গ্রুপ থিয়েটার, সৌমিত্ররা যখন এই সৎনাট্য বা নবনাট্যরা তৈরি করছে, সৌমিত্র, বিজন ভট্টাচার্য, আরও অনেক নাম আছে, আমি ভুল কোনো নাম বলতে চাই না বলে বেশি নাম বলছি না। আমি বলছি যে তখন যেভাবে যে কারণে সৎনাট্য তৈরি হয়েছে মানুষের চেতনা বা মানুষের এগিয়ে যাওয়ার জন্য, সেটা এখন নেই। নেই মানে নেই, আমি বিশ্বাস করি না। আছে, নাটক থাকবে না কেন? নাটক আছে। এখনকার বোঝাতে চাওয়ার ধরনও আলাদা। আর এখন যে কি জনি বলে একটা জেনারেশন, কি বলে জেড জেনারেশন, জেনজি। এবার আমার মেয়েও জেনজি, তো তা মিলছেই না মেয়ের সাথে। কিন্তু নাটকের সময় কি হয় যে আমি যে একটা ছোট, সে তখন আরো ছোট, একটা নাটকে অভিনয় করেছি, সে পাশে দাঁড়িয়ে আছে, মানে একেবারেই চৌকির মঞ্চে নাটক, মানে মফস্বলে। তো মেয়ে রিহার্সাল দেখেছে, শোয়ের সময় আমি ডায়লগ ভুল বলেছি, ওইখানেই চেঁচিয়ে উঠেছে, এ বাবাই ভুল ডায়লগ বলছে, বাবাই ভুল। তাকে কতটা ইনভলভ, হ্যাঁ, হাতে মুখ চাপা দিয়ে, মানে মুখটা হাত দিয়ে চাপা দিতে হচ্ছে। বেরিয়ে আসার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে তুমি তো ভুল বলছিলে। তাই বললাম, আমি বললাম তো দর্শক তো জানে না ভুল বলছি কিনা। এই প্রিয়োরিটিটা এখনো আছে, কিন্তু সেটা কমে গেছে। এক ধরনের ইয়াং ছেলে মেয়ে তো প্রচুর চর্চা করে থিয়েটার করে, সত্যি চর্চা করে। ঠিক কথা, সেগুলোতেও আসবো। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, মানে এটা তোমার খারাপ লাগলে নাও বলতে পারো চাইলে, সেটা হচ্ছে এই যে তোমার তিস্তা পারে এইরকম একটা পারফরমেন্স, এইরকম মানুষে তোমাকে জাস্ট ছুঁয়ে দেখার জন্য ভিড় জমাচ্ছে, তালি থামছে না হলের মধ্যে, তো সেই রকম একটা পারফরমেন্স করে সেই জায়গাটা অ্যাচিভ করার পর যে আনন্দ বা যে স্বপ্নটা তৈরি হয়েছিল যে কাল থেকে আমাকে আর ফিরিয়ে তাকাতে হবে না পিছনের দিকে, সেই স্বপ্নটা চুরমার করে ভাঙলো কে? কাউকে দায়ী করা যাবে না, আমার নিজেরই দোষ। আমার হয় কপালে নেই, না হলে আমি যোগ্য নই, আমি জানি না, এগুলো আমি ব্যাখ্যা করতে পারি না। এখনো যখন কেউ প্রশ্ন করে যে তুমি এত বছর ধরে একই ডিরেক্টরের সঙ্গে থাকলে কেন, আমি তো খুঁজে বেরিয়েছি যে এমন একজন শিক্ষক যে আমার চেয়ে 100 মাইল এগিয়ে থাকবে সব কিছুতে, পড়াশোনায়, তার শিক্ষা দীক্ষা বা চলায়। তো মানে তাকে তুমি গুরু মেনেছিলে মন থেকে? বলে মন থেকে কেন, এখনো সারা জীবনই গুরু থেকে যাবে আমার আমৃত্যু। কিন্তু পাওয়া না পাওয়াটার হিসেবটা সবার মেলে না। মানে ধরো আমার সঙ্গে তিস্তাপাড়েই যে শঙ্কর দেবনাথ, মানে তখন যে আত্মীয়তা বা বন্ধুত্ব এখনো আছে, কিন্তু কোথাও তো গ্যাপ তৈরি হয়েছে। দেখা হলে কথা হয়, চা খাও, বা এমন করে বলে যে গৌতমদা তুমি কি, মানে আমার হেরে যাওয়াটা তাকে কষ্ট দেয়, কিন্তু কষ্ট দেওয়ার পরে যে এগিয়ে দিতে থিয়েটারে তখন ছিল, এখন একদমই কমে গেছে এগুলো। মানে কম্পিটিশনটা এত নোংরা জায়গায় চলে গেছে। তখন কম্পিটিশনটা ছিল এরকম যে আমি দাঁড়িয়েছি যখন, আমার পাশের লোকটাকেও ঠেলে এগিয়ে দেওয়ার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। কিন্তু উল্টো হয়ে গেছে কোনো সময়, যে আমার নাম উঠলে কেউ হয়তো আমার নাম বাদ দিয়ে দিচ্ছে। এই ঘটনাগুলোই আমার কাছে বেশি এসছে। সেটা হয়তো আমি মানুষের সঙ্গে মিশতে পারি কম, এরকম হতে পারে। যেটা আগেও একবার বললাম যে আমি যে বলে উঠতে পারি না যে দাদা আমি, ধরো আমি একটা নাম বলছি যে নামে কোনো বিতর্ক হবে না, আমি আজও অবধি কোনো দিন সৃজিত মুখার্জির কাছে পৌঁছে বলতে পারলাম না যে আমিও অভিনয় করি, আপনি হয়তো আমার নাটকও দেখেছেন। ও দেখেছে কোনো না কোনো নাটক, আমাকে একটু আপনার ছবিতে আমাকে একটা চরিত্র দেন না, সে আমাকে মনে রাখবে কেন? আমাকে যেতে হবে, এই না যাওয়াটা আমাকে পিছিয়ে দিয়েছে আমার মনে হয়। সেটা এখনো মানে আমি বলছি কৌশিক গাঙ্গুলির সঙ্গে তখন যে লেভেলে কথা হতো, বাড়িতে ডাকলো, তারপরে বললো না গৌতম, ফোন করেই জানালো এই ক্যারেক্টারটা তোকে দিয়ে হবে না। তারপরে যত ছবি করেছে তাতে কোনো না কোনো পার্ট হয়তো হতো আমার, কিন্তু রেগুলার যেতে হতো না, লেগে থাকতে হবে, সেইটা থাকতেই হবে। আচ্ছা, জীবনে এমন একটা ডিসিশন যেটা আজকে মনে হয় ভুল নিয়েছো? অবশ্যই, মানে আমাদের থিয়েটার নিয়ে কথা হচ্ছে যেহেতু, সেই রিলেটেডই। আমাকে বহু থিয়েটারের দল সেই সময় ডেকেছে, আমি সবাইকে অস্বীকার করে একজনের কাছেই থাকতে চেয়েছি,
সেটা যে কত বড় ভুল তার কোনো ইয়াত্তা নেই। সত্যি তাই। মানে তুমি ধরো এইটা থিয়েটারে খুব চলতো, এখন একদমই চলে না। আমি যদি বলা যায় শহরে থিয়েটার করতে আসার প্রধান, এবং তখন আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হয়ে গেছি 92-3, তার মানে কত বছর হয়, এদিকে 25 আর ওদিকে 8 বছর, ওই বললাম 32-33 বছর। আমি তার আগের থিয়েটারটা আমি ধরিই না। তো আমি যখন 92-3-তে রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম, তারও 3 বছর বাদে 93-তে পরীক্ষা দিলাম নান্দিকারে। নান্দিকারের পরীক্ষা বলতে অডিশন মতো হয়, সেই পরীক্ষা, সেই পরীক্ষায় আমার নাম বেরোয়নি, দেখতে গেছিলাম। তারপরে 94 চলে গেল, ততক্ষণে আমি গৌতম হালদার তখন নান্দিকারে কাজ করে, মেঘনাদ বধ কাব্য দেখে ফেলেছি, দাঁড়িয়ে থাকি বাইরে, দূর থেকে দেখি, এইসব ছিল আগেকার থিয়েটারে। এখনও হয়তো কেউ দাঁড়িয়ে থাকে, আমি জানি না, দেখিও না। তো তখন আমি একা নই, আরও 4টে লোক দাঁড়িয়েই আছে, কখন গৌতম হালদার বেরোবে, তাকে দেখবে, তার সঙ্গে কথা বলবে। কিন্তু গৌতম হালদার ওই যে প্রথম ইন্টারভিউ নিয়েছিল 93 সালে, কোনো কারণে ওর মাথায় থেকে গেছিলাম আমি, ওরা আমাকে পছন্দ হয়েছিল। কিন্তু ইন্টারভিউ মানে তো থিয়েটারেও অনেকগুলো লোক থাকে, সবাই আমাকে হয়তো গ্রহণ করেনি আলাদা ব্যাপার, কিন্তু গৌতম হালদার মনে মনে আমাকে গ্রহণ করেছিল। সেইটাতে যেটা হয় যে ওই 95-এর জাস্ট কিছুদিন আগে আমার সাথে দেখা হয়, মানে 1 বছর যাইনি, পরের বছর ও দেখেই বলছে যে এই তোমার নাম যেন কি? আমি বললাম গৌতম। ও তোমার তো আমার নামই নাম। আচ্ছা তুমি আর যাওনি কেন নান্দিকারে, তুমি এলে না কেন পরে? আর আমি বললাম নাম ওঠেনি, আমি কি করে যাবো, এবার পরীক্ষা আছে সামনে নভেম্বরে, তুমি চলে যাবে, আমি নেবো তোমাকে। আমি বললাম যে এই যে আমি নেবো, এটা যদি মানুষ কোনো একটা কিছু তাকে হন্ট না করিয়ে থাকে 2 বছর আগে, তাহলে সে এখনো বয়ে বেড়াচ্ছে কেন আমাকে? আমি ইন্টারভিউ দিতে গেলাম, সেই একই রুদ্রবাবু আছে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সাথীলেখা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, আরও অনেকে আছে, কিন্তু তারা ওইভাবে প্রশ্ন করছে না আমাকে, সেই গতবার মতোই এবারেও প্রশ্ন করছে নানান কিছু। এবার ধরো একটা কথা বলছি যে রুদ্রবাবু আমাকে বলল, আচ্ছা তুমি কি আগে কখনো এখানে এসেছিলে, দেখাচ্ছি আমি তোমাকে? বললাম হ্যাঁ, এই আগের বছর ইন্টারভিউ দিতে এসেছিলাম। তুমি কি সেই টুকটাক লজেন্স? স্মৃতি যদি মানে ভালো কোনো স্মৃতি মানুষকে এক মুহূর্তের জন্য হন্ট করে, সেটা যে কতদিন রয়ে যায় মানুষের। টুকটাক মানে হচ্ছে যে আমাকে যখন রুদ্রবাবু আগের বার প্রশ্ন করেছিলেন, তখন বলেছে যে কটা থিয়েটার করে? এই টুকটাক করেছি। থিয়েটার কি টুকটাক লজেন্স খাওয়ার মতো? টুকটাক থিয়েটার কোনো টুকটাক বিষয় নয়। এই পরের বার আবার রিলেট করছে, যেমন গৌতম হালদার ডাকলো, তেমনি রুদ্রবাবু বললো টুকটাক লজেন্স খাওয়া, এখন কি টুকটাক থিয়েটার করো? আমি বললাম না, থিয়েটার করি না, ওই থিয়েটার নিয়ে পড়ি, আর যে থিয়েটার করি সেটা এখানে কলকাতায় তো করি না, ওই তখনও ফিরে যেয়ে বনগাঁতেই করি। আচ্ছা, তারপর নানান রকম প্রশ্ন করলো, বললো যে একটা তখন কত টাকা, 600 টাকা বোধ হয় নিত, তারপর একটা 3000 টাকা হয়ে গেছিল, এই টাকাটা লাগবে। এবার এরকম তাকাচ্ছি সবার দিকে, কোথায় যেন বাড়ি? বললাম বনগাঁ। কি করে করবে? এখানে তো সকাল 12টা থেকে রাত 9টা অবধি। বললাম সেটা আমি পারবো, এতদিন ধরে করতে চাই। আচ্ছা আচ্ছা, গৌতমকে অত টাকা দিতে হবে না, ওইখানে বসেই বলে দিচ্ছে রুদ্রবাবু। এবার তাহলে গৌতম থাকুক দেখি আমাদের সঙ্গেই। ও নিজেরই সব ছাত্র, তাদেরকে জিজ্ঞাসা করছি, এবার তারা তো হাসছে। নাম বেরোলো, তারপরে গেলাম। আমি প্রথম দিনের কথাটা শুধু বলি যে 1995 20শে নভেম্বর, আমি সব ডেট ভুলে যাই, ওই ডেটটা মস্তিষ্কে আমার থেকে গেছে। আমরা যখন ওই 12টার সময় যেতে হবে বলেছে, আমি হয়তো আরেকটু আগে চলে গেছি, বাইরে হাঁটছি, রুদ্রবাবুর ডেকে বলছে ভিতরে চলে এসো, বসাচ্ছে, তারপরে একটা গেম খেলাচ্ছে আর কি। তো সেই তারপরে যখন আমি ছেড়ে দিই নান্দিকার, তখন 99 সালের হিসেবে 5 বছর, আর এমনিতে 4 বছর। তখন ছেড়ে দেওয়াটা আমি সামনে বলতে পারিনি, কি যে সারা জীবন আমার এই যে ভয় আর কি, এখনো গেল না। আমি কিন্তু বলে ছাড়তে পারিনি, মানে আমি বলেছি আর আসবো না বলে আরো 2টো শো করেছি। শো করে ওরা বলেছে এসো এসো, সবাই বুঝিয়েছে, কিন্তু আমি আর ফোনও ধরছি না, কিছু করছি না। এইটা করতে করতে 7 দিন পরে আমি ফোন করে বলছি আবার, স্যার আমি কিন্তু আর যাবো না, ওই আমার ক্যারেক্টারটা যে করবে তাকে দিয়ে করান। এইবার রুদ্রবাবু ধরেছে, এই দাও দাও, তোমার সঙ্গে সবাই কথা বলবে। আচ্ছা তুমি পালিয়ে গেলে কেন, তুমি কি চুরি করেছো? এবার ধাও ধাও করে আমি খাচ্ছি, তখন হচ্ছে তোমার ওই বুথ স্টিডি বুথের ভিতর থেকে আমি ফোন করছি। এইবার রুদ্রবাবু বলছে, এই তোমার এটা ঠিক হয়নি, কিন্তু তার চেয়ে তুমি মেরুদণ্ড যুক্ত ছেলে,
এরা মেরুদণ্ডহীন ছেলেরা মানুষেরা করে, তুমি গুলো পালিয়ে গেলে, তোমার নামে বাজে কথা লোকে বলছে, এটা তো আমি শুনতে ভালো লাগছে না আমার, তুমি আমার ছাত্র, আমি আরো কাঁদছি। বলে গৌতম কথা বলে, গৌতম তোমার ছাত্র ফোন করেছে, পাশের বাড়ি কাজ হচ্ছে, ডেকে নিয়ে এসছি। গৌতম দা বলছে, হ্যাঁ সব ঠিক আছে তো, ভালো থাকিস জীবনে, আমার কোনো রাগ নেই তোর উপরে, ভালো থাকিস। গৌতম দা রেগে আছে নরম বলছি। সাথীদি কথা বললেন না, আবার রুদ্রবাবু নিয়ে বললেন, যদি আমি কখনো তোমার সাথে কোনো দুর্ব্যবহার করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী। মানে আমি বলছি যে ভাবো, একটা মানুষের কত বড় আত্মা, মানে হলে বলে যে আমি তো আরো কাঁদছি, হাওয়া করে কাঁদছি, বলছে যে ক্ষমা করে দিও যদি কোনো ভুল করে থাকি। কি করবো, শিষ্যর কাছে জীবন বয়ে বেড়াতে হবে না এইসব লোককে? করতে পারিনি নানান কারণে, তারপর তো ফিরে যেতে পারতাম, কিন্তু যাইনি, হবে না, আমার পোষাবে না। যাই হোক, এরকম বলো, তুমি বলো। সত্যি মানে খুব খারাপ ঘটনা মনে করিয়ে দিলাম। আচ্ছা, এরপরের বিষয়টা জানতে চাইবো, সেটা হচ্ছে একটু আগে যে বললে যে তারপরে রুদ্রবাবু আমাকে একটা খেলা দিয়েছিল, তো এই থিয়েটারের খেলাটা কি? থিয়েটারে হাজার রকম খেলা আছে। মানে ধরো তুমি আর আমি বসে আছি, তো এরকম এক পাশে 10 জন, এক পাশে 10 জন বসে আছে। তো বললো যে এই পাশে যখন ডান হাতের লোকেরা দাঁড়িয়ে বললো, ডান হাতে যারা আছো তারা চোখ বন্ধ করো, আর বাঁ হাতে যারা আছো তোমার অপোজিটের লোকের কাছে চলে যাও। চলে গিয়ে বললো যে যারা চোখ বন্ধ আছে খুলবে না, নিজের প্রতি বিশ্বস্ত না থাকলে থিয়েটারের কেন কোনো অভিনয় তুমি কোনোদিন ভালো করে করবে না, তোমার নিজের প্রতি বিশ্বাস যে অন্যকে দেখতে বারণ করা হয়েছে, যাও তোমরা তোমাদের মাথাটা তাদের নাকের কাছে নিয়ে যাও। আচ্ছা, তুমি কি ওই চুলে, মানে কোনো চুল তোমার নাকে স্পর্শ করেছে তার স্মেলটা নেওয়ার চেষ্টা করো, মনে করে রাখার চেষ্টা করো যে এই গন্ধটা কেমন, চিনে রাখো, গন্ধটা চিনে রাখো। হ্যাঁ, তোমরা চোখ বন্ধ রাখবে, তোমরা ফিরে আসো। আচ্ছা, তোমরা একটু ওলট পালট করে বসে যাও, সাফেল হয়ে নাও। সাফেল হয়ে বসে গেল। এবার বললো তোমরা চোখ খোলো। ওই উল্টো দিকে যে তুমি এইবার চুলের গন্ধ থেকে নির্বাচন করো যে তোমার সঙ্গে কি, তোমার বিপরীতে, মানে কার চুলের গন্ধ তুমি শুকেছিলে। কি সহজ, কিন্তু কি কঠিন। কিন্তু এটা কেন, মানে এর সঙ্গে থিয়েটারের সম্পর্ক কোথায়? এই যে বলছে সৎ থাকো নিজের প্রতি, তা তুমি যদি একটা চুলের সত্যিকারের ঘ্রাণ নাও ওই মুহূর্তের জন্য, ওই খানিকক্ষণ ওই ঘ্রাণটা তুমি চিনতে পারবে। ওই যে তুমি অন্যের মাথার কাছে নিয়ে যে ওই গুনে গুনে যাচ্ছ, দেখলেই এরকম চিৎকার করে উঠছে এইটা। এবার হয়তো সেটা মেলেনি সেটা তুমি জানো না, তো যারা দেখেছে তারা জানে। এবার যার মিলে যায় তার সেই যে একটা স্ফূর্তি তৈরি, আর যার মেলে না তখন সে কনফিউশনে ভোগে। এই যে মানে চিনতে শেখা, ওই চেনা মানে একটা গন্ধ দিয়েও মানুষকে চিনতে হয়। মানে সত্যি সত্যি যারা যেসব আগে পিছে আলোচনা হয় কোনো সময় কারুর সঙ্গে, ধরো তোমার সঙ্গে আগে কখনো দেখা হলে কথা হয়েছে যে একটা লোক গডফাদার দেখে কি শিখবে একজন অভিনেতা। এবার ওই যে লোকটা, ও তো আর হলো না তো গডফাদার, কেন হলো না? এই মানে যে নখ থেকে চুল অব্দি জানতে হয় একটা মানুষকে। ওই অভিনেতাটা ওই যে চরিত্রটা যখন নির্মাণ করেছিল সে, তখন তার সমস্তটা সত্তাটা, ওই যে তার যে প্রিয়রিটি, সেইটা ওই সারা জীবন মানুষ বয়ে বেড়াচ্ছে। মানে এখনকার ওই জেড জেনারেশনও কিন্তু গডফাদার দেখে না একটুখানি দুদিন এপাশ ওপাশ করবে, গডফাদার দেখেছি, বলাটা পাল্টে যাবে, কিন্তু গডফাদার ওইসব ছবি দেখবি, কিছুই করবে না, ছাড়তে। মানে আমি বলছি সে না নিজে তখন মনে মনে কয়েকদিন ধরে ক্যারি করতে থাকে। মানে আমি বলছি যে আমাদের শহরের এক্সাম্পল যদি দিই, সেটা হচ্ছে অনেক বয়স, কিন্তু আমি বলছি যে অঞ্জন দত্তর যে অভিনয়, বহু লোক কপি করার চেষ্টা করে, জানো তো, কিন্তু হয় না। আরো অনেকের অভিনয় অনেক মানে পার্থক্য বা হয়ে উঠবে না, কিন্তু যে অঞ্জন দত্তর সঙ্গে আমি একটা থিয়েটারে কাজ করেছি বলে জানি, ফিল্মেরও কাজ করেছি, মানে এমনভাবে মেশে, আর যখন একটা ক্যারেক্টার তার চাই এরকম বলে বোঝায় না, তোমার নাওয়া খাওয়া উড়িয়ে দেবে, তুমি খেতে পারবে না বাড়িতে, যে ওর সঙ্গে বসে মদ খাচ্ছ, তারপরে মদ খেয়ে যখন বাড়ি যাচ্ছ, গোদাম তো বলেছিলাম ওরা কি ভেবেছিস, আর একটু ভাবিস, কালকে কিন্তু ভেবে আসিস। ও কিন্তু মদ খাওয়ার পরেও বলে নিচ্ছে, ও যখন বাড়ি যাচ্ছে কালকে কিন্তু তোকে ধরবো আমি, কিন্তু তোমায় ভাবিয়ে দিল। মানে আমি বলছি যে টিচার হিসেবে থিয়েটারে বা অ্যাক্টিং এর ক্ষেত্রে কি হয়, যে তারা একটা ওয়ে আউট বলতে পারে, অভিনয়ের অর্থে শেখানো যায় না, কিছু টিপস দেওয়া যায়। এবার এই চর্চা করতে যখন তখন বলে যে তুমি কেন ভাবছো, কেন করলে, আচ্ছা অন্য আর কিছু কি করতে পারতে, কেন করলে, এইরকম। মানে ধরো আমি যাদের সঙ্গে কাজ করি, যাদের মধ্যে রুদ্রবাবুর শিক্ষা একরকম, সেটা তো শারীরিক নয় বেশিটা,
প্রাজ্ঞতা, কথা দিয়ে বলতেন। তো ওই যেটা তুমি বলছিলে তখন, আমি তখন বলিনি ইচ্ছা করে যে এই যে তুমি এগোতে পারলে না বা যে সাকসেস সেটাতে ধরে রাখতে পারলে না। তখনকার সময় আমাকে রুদ্রবাবু বলেছিল বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না গৌতম। এই কথার মানে বুঝতে আমার সময় লেগেছে, কি এটার মানে। এটা একটা এমনি ব্যবহারিক মানে হচ্ছে যে চাইতে বাচ্চা হবে। ছোট থাকে তখন ওই চিৎকার করে কাঁদে, তাতে মা বুঝতে পারছে খিদে পেয়েছে। কিন্তু তুমি যখন বড় হয়ে গেছো তোমাকেই এক্সপ্রেস করতে হবে যে তোমার ওই খিদেটা আছে, বাঁচিয়ে রাখতে হবে। ওই যে বলছি জনে জনে যেতে হবে, আমি দেখি কলকাতা শহরে, সেই জন্য বলছি যে আমি যেহেতু থিয়েটারে পিছনে সহযোগী হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, প্রত্যেক দিন মানে আমি পারি না, অনেস্টলি বলছি আমি পারি না, অত সহজ হতে পারি না এখন। মনে মনে সহজ, কিন্তু ব্যবহারিক যে সহজতা সেটা পুরোটা পারি না, রিজিড হয়ে যায়। সৌমিত্রবাবু ধরো সকালবেলা আসলো, এসে চাটা খেলো, এবার যখন রিহার্সালে যাবে তখন কোনো কোনো দিন বলে যে এই শোনো না লাল, নাম ধরে ডাকতেন, তখন বলে কি যে আমি না কালকে ওই যে সিনটা এটা এইরকম ভেবেছি, এটা একটু দেখে নিয়ে তারপর যাবে রিহার্সালে। রিহার্সালেই তো দেখতে পেতো না, উনি বলছে অ্যাজ এ ডিরেক্টরকে যে অনার দিচ্ছে সেটা বলছে এইরকম একটা ভেবেছি, সেই সিনটা হয়। হওয়ার পরে তো ভেবে এসছে মানে তো ডিরেক্টর বলছি তো আমাকে কেন জিজ্ঞেস করলেন। যতই হোক, চলো আমরা তাহলে পরের সিনে যাই। এই যে বড় হতে বড় মানে হয়ে গেছে বলেই বড় বড় নয় ব্যাপারটা, হয়ে যাওয়ার পরেও তার শিশু মন, ওই জিজ্ঞাসার মন বা ওই চর্চার মন যদি না থাকে তাহলে সে পারবে না বড় অভিনেতা হতে। এইবার ওইটা আর কি, যে আমি ভাবি না এখনো যে আমি শেষ হয়ে গেছি, খুব এখনো ভালো, একদমই মানে কোনো আরেকটা কাজ হবে তখন ওই যারা এখনো 2 বছর বাদে দেখা হলেও পিঠ চাপড়ে দিয়ে বলে যে গৌতম আমার তো ক্ষমতা নেই তোর জন্য কিছু করার, সে যে কি হয় আমি জানি না। ওই আমার মাকে সেটাই বুঝাই, এখনো মা বেঁচে আছে। অবশ্যই চ্যাপ্টার 1 থাকলে চ্যাপ্টার 2 ও থাকবে, এইটাই আমার মনে হয়, এটাই আমার। আচ্ছা গৌতম, এবার একটা জিনিস যা জানতে চাইবো সেটা হচ্ছে যে থিয়েটারে অনেকদিন রিহার্সাল হয়, কিন্তু মেগা সিরিয়াল তো দিনের দিন স্ক্রিপ্ট পায়, দিনের দিন অভিনয় হচ্ছে, তো থিয়েটারে এতদিন রিহার্সাল করতে হয় কেন? মানে তোমরা কি মনে রাখতে পারো না নাকি কি কারণ? তাহলে এই কম্পোজিশন মানে নাকি অনেক জটিল এই অভিনয়টা? জটিল নয়, তুমি যা মানে আমি বলছি যে খুব যে কোনো সিরিয়াল তুমি যদি দেখতে শুরু করো, এবার মা কাকিমারা ঘরে যে যারা দেখছে আর তুমি যখন দেখছো, একজন অভিনেতা যখন দেখে সে নিজেই নিজে নিয়ে অভিনয় যে পছন্দ করে না সিরিয়াল সিনেমায়, এই সিরিয়ালে সিনেমায় তাও হয়, কারণ এই যে ইনস্ট্যান্ট অ্যাক্টিং যেটা আর কি, সেটাতে যে এক্সপ্রেশন সে যে দেয় সেটা প্রতি মুহূর্তে প্রতি সময় যে সে বুঝে দেয় তা কখনো নয়। মানে এক্সপ্রেশন বেরিয়ে গেছে, ডিরেক্টরের রেকর্ড হয়ে গেছে, যদি চলেবেল হয় রেখে দেয়, তাহলে ডিরেক্টর বলে ওই জায়গাটা আর একটু করো। যেমন আমার ক্রাইসিস হয়, আমি থিয়েটার করেছি বলেই, ধরো একটা ছেলে থিয়েটার করেনি, কিছু করেনি, সিরিয়ালের পিছনে সারা জীবন দৌড়ে দৌড়ে সিরিয়ালে বড় পার্ট পেয়েছে, আমিও তার সঙ্গে অভিনয় করছি, সে এখন আমার চেয়ে নামি অভিনেতা। আমি অভিনয় করার পরেই বললো গৌতম দা নাটক হয়ে যাচ্ছে। বলছি এই যে নাটক করি বলেই নাটক হয়ে যাচ্ছে সেটা আঘাত হিসেবে লাগে, এটা মানে একটা ছাপ্পা মেরে তা তো নয়। ওই ছেলেটারও ভুল হচ্ছে, তাকে বলছে না নাটক করো, সে বলছে কি খাচ্ছিস, যেহেতু তোমার ব্যাকগ্রাউন্ড তাই বলছে নাটক হয়ে যাচ্ছে। এটা যে কি মানে আমি জানি না বলা ঠিক হবে কিনা, এটা আমার মনে হয় যে কোথাও একটা তাদের শিক্ষার বা বোধের অভাব। তুমি একজন পারছে না তাকে 1000টা কথা বলতে পারো, এই নাটক করো না, এই কথাটার মানে কি? এত সহজ নাটক করা? একটা তুমি যেটা বললে যে নাটক এত চর্চা করে কেন, বললে তুমি চমকে গেবে কেন? তুমি ভাববে যে এতক্ষণ কথা বলি এর আগে পিছিয়ে গৌতমদার সঙ্গে, এরকম কথা তো কোনোদিন হয়নি। আমাকে ডিরেক্টর উঠে গেছে মারবে, আমার শরীর যেভাবে চলে প্রত্যেক সিনে একভাবে চলে না শরীর। দুটো সিন যাচ্ছে একটা সিনে যে না শরীরটা ওই গতিটা ওই চলনটা হচ্ছে না। এত সহজ একটা লোক 3 ঘন্টা ধরে মঞ্চে একই চলা চলবে? এত ছেলে খেলা এমনি মানুষের ভালো লাগে? ওই একটা লোক একটা হাতার প্যাটার্ন তৈরি করেছে, সেই প্যাটার্নে সে যে হাঁটবে সেটা তো রিহার্সাল করেই বসাতে হবে, এবং সেই লাইটটা গিয়ে নিতে হবে। এখানে লাইট নেওয়া অনেক মানে বড় অভিনেতাও নিতে পারে না, কিন্তু আমি বলছি যে লাইট নেওয়া একটা অন্য পরের পার্ট, সেকেন্ডারি। কিন্তু অভিনেতা চলা বলাটাও হয়ে যায়, জানো, বলাটাও অনেক সহজ। চলা মানে কি, ওই যে বলছেন শরীরের কোথাও একটা না সে মস্তিষ্কে বসিয়েছিল, হাঁটার সময় একটু করবে, সারাক্ষণ 3 ঘন্টা ধরে না কোনো সময় অফ হয়ে যায়। ওই বাইরে বেরিয়েছিল একটা সিগারেট দিত, ওই সিগারেটটা খেতে যে ভুলে গেছে, ওই যে ঢুকছে ভুল হয়ে যাবে, চলাটা পাল্টে যাবে। মানে মারতে গেছে আমার বাড়ি, বলছে তুমি
অন্য সবকিছু এত ভালো করছো, এমন কিছু করো না যাতে গায়ে হাত তুলতে হয়। এবার তোমাকে বলছি যে পুরো ধরো 28 জনের টিম অপেক্ষা করছে, যে অনেককেই জুতো ছুঁড়ে মেরেছে, চটি ছুঁড়ে মেরেছে, থাপ্পড় দিয়ে দিয়েছে, আমাকে মারা যাচ্ছে না আমার ডেডিকেশনের কারণে, বলছে এবার তোর গায়ে হাত তুলতে হবে। এই কথাটা মানে কি? এবারে বেরিয়ে গেল, বললো যে বুঝেছিস তো কর। ঠিক করলাম। মানে সবাই দম বন্ধ করে বসেছিল, সিনটা ওরকম বলার পর রিহার্সাল হলো, পুরো নিঃশ্বাস শোনা যাচ্ছে লোকজনের, যাক উদ্রে গেছে। আমি বলছি ওইটার অভাব এখন। তখন সেটা আমি দেখেছি, পেয়েছি, যে একটা কেউ না পারলে তাকে সবাই মিলে বোঝাচ্ছে, বলছিস কেন, কি বলছিস বলতো, সাপে বড় হলো, কি হলো, অভিশাপ। মানে এখানে অভিশাপ নেই কথাটা, সাপে বড় হলো, তাহলে অভিটাও আছে তোর ভিতরে। তার মানে অভিশাপ দিয়েছিল কিন্তু ফললো না, তুই তোর ডেডিকেশনের কারণে বা তোর এই মানে কি বলবো এইটার প্রতি যে মনোযোগ, তার যে চর্চা, সব মিলিয়ে তুই কিন্তু পার পেয়ে যাচ্ছিস, বুঝলি, এইটা আছে। হ্যাঁ, সাপে বড় হলো এত সহজ করে বলিস না, মানে অভিশাপটাকে তুই ইগনোর করে বেরিয়ে যেতে পারলি। এই যে ইনার লাইন বিটুইন লাইন, এটা বলে, এটা তো সব অভিনেতা পারে না, মানে ভালো করছে বলেই সে পারে বুঝে করে তা হয় না, মানে পারে না। আচ্ছা, একদম এই বিষয়ে আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এই যে আমরা শুনে থাকি মেথড অ্যাক্টিং, তো এই যে সূক্ষ্ম যে কাজগুলো, যেগুলো হয়তো ক্যামেরার লেন্সে ধরা পড়ে, কারণ বিগ টাইট ক্লোজ নিচ্ছে, এক্সট্রিম টাইট ক্লোজ নিচ্ছে, মেথড অ্যাক্টিং চলে যায়, কিন্তু সেগুলো কি থিয়েটার ক্ষেত্রে বা স্টেজ অ্যাক্টিং এর ক্ষেত্রে সেগুলোতে কি তখন সমস্যা আসে? কারণ ওই সূক্ষ্ম ব্যাপারগুলো তো মানুষে দেখতে পায় না। মেথড অ্যাক্টিং খুব কম লোকই পারে। তুমি পারতে অবশ্যই, তা আমি জানি না। আমি বলা যায় যে ন্যাচারাল আর এর ফাঁকের অংশটাই আমি ঘোরাফেরা করি। আমি তথ্য মনে রাখতে পারি না। ধরো গ্রোটোস্কি বলে একজন আছে, তার ল্যাবরেটরি থিয়েটার, সেখানে রোজ একই চর্চা হতে থাকে, হতে হতে একটা লোকের ভিতরটা থেতলে যায়, তখন যে রূপটা বেরোয় সেইটা তার রূপ, মানে সেই চরিত্রটাই হয়ে ওঠে। হ্যাঁ, ভিতরটা থেতলে যায় মানে কি, সে তার নিজের গ্যাজেলা উঠে যাচ্ছে তাই। মানে আরো সহজ করে যদি এটাকে সহজ করে যদি বলি আমি, কেউ যে ধরো কোনো একটা নতুন অভিনেতা বলছে যে কি এইটা পডকাস্ট থেকে আমি কি করে কি পেলাম আর কি, এরকম কারণে যদি দেখে, তাহলে আমি বলবো যে ধরো একটা লোককে বারবার বলা হয় যখন অভিনয়ে আসে, কেউ নতুন করে বলে যে কোনো লেখা আগে জোরে জোরে পড়ো, উচ্চারণ করে পড়ো। এই যে এই উচ্চারণ করে পড়তে বলছে, তার কারণ হচ্ছে নিজের কানে তার লাগছে কিনা যে উচ্চারণ শুদ্ধ হচ্ছে কিনা, মানে সে যদি উল্লেখটা শোনে তবে তো সে যখন পড়ছে তাহলে ওই উচ্চারণটা র এর তফাৎ বুঝতে পারবে। এইবার এইটা তো মেথড অ্যাক্টিং এর পার্ট নয়। মেথড অ্যাক্টিং এর পার্ট হচ্ছে যে একটা লোক বলে যে 23টা 24টা নর্মস আছে, যে তার চুলটা কেমন, তার শরীরটা ভারী, ওজন কতটা, কোন ফ্যামিলি থেকে এসছে, এখন কোথায় আছে, কোথায় কি কেন, এটা বলা হয় অভিনেতাকে প্রথম জানতে হবে। তো এই যে তার সঙ্গে সঙ্গে আরও অনুষঙ্গগুলো আছে, সেইগুলোর যে চর্চা, সেই চর্চাটাই হচ্ছে মেথড। এবার সেই মেথডের ভাগ আছে, একজন বলছে যে অত ভাবার দরকার নেই, মানে ভেবো না, করতে থাকো করতে থাকো করতে থাকো করতে থাকো, এক সময় হয়ে যাবে। আরেকজন বলছে ভাবো 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 ভাবো। এই মানে তফাৎগুলো তো থাকবেই, মানে সেটা হলিউডেও যা, এখানেও তাই। ঠিক কথা। কিন্তু হলিউডের যদি তুমি ভাবো, তাহলে হলিউডের যে প্রথম থেকেই হচ্ছে কিন্তু ওই জাগলারি আছে, যেটা মানে হলিউড বলছি একটা ইরানের ছবিতে জাগলারি নেই, সহজ গল্প আছে, অভিনয়টাও সহজ আছে, ক্যাবাদ, এই ব্যাপারটা মানে কঠিন ব্যাপার, সত্যিকারের সহজ জিনিসটা বোঝানোটাই কঠিন, খুব খুব কঠিন। তা না হলে তো ওই ঋত্বিক ঘটক আর সত্যজিৎ রায় পরে নাম আসতে চায় না কেন? ভালো ছবি হয়েছে, তার বিষয় ভালো, অভিনয় ভালো, এইটা বলছি না আমি, কিন্তু আমি ওই যে বললাম আর একটু আগে একটা ছবির নাম বললাম গডফাদার, তেমনি মানে আমি এইটাই বলতে চাইছিলাম, ওইটা দেখার পর যারা শিখতে আসে তাদের মধ্যে যায় ভালো স্টুডেন্ট, ওই ছবিটা না দিনের পর দিন দেখে, তাকে সে ক্লান্ত হয় না, যে ছবিটা কেন কিভাবে ধরে রেখেছিল তাকে এখনো ধরে রাখছে কেন, এইবার সে বিষয় খোঁজে। ঠিক, সেইটাই মানে অভিনেতারও সেইটাই থাকা উচিত। আচ্ছা, এবার আমাকে বলো যে নাট্য ব্যক্তিত্ব হিসেবে আমরা তো বাদল সরকারের নাম ভীষণভাবে শুনে এসেছি এবং এখন বর্তমানে শুনছি, এবং ওনার রীতিমতন ভালো প্লে নিয়ে আজকে ছবি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেগুলো যথেষ্ট বক্স অফিস কালেকশন পাচ্ছে। তোমার চোখে বাদল সরকার? আমার চোখে বাদল সরকার এই সবই আমার তো কাব্যিক, আমার জীবনও ইমোশনাল লোক আমি। সেটা হচ্ছে আজ থেকে বহু বহু বছর আগে, মানে আমি বলছি যে সবচেয়ে কম 30 বছর 32 বছরও আগে, তখন মানে আমি বলছি কলকাতার থিয়েটার শুরুই হয়নি,
হাবড়া বলে একটা জায়গা আছে, সেখানে বাণীপুর লোকনাট্য মেলা বলে একটা লোক উৎসব, বাণীপুর লোক উৎসব বলে একটা মানে মেলা হতো। সেই মেলায় প্রতি বছর বাদল সরকার যায়। এর যোগসূত্র আমি জানি না, কিন্তু ওখানে কেউ থাকতেন যে বলেছিলেন একবার আসবেন আমাদের এখানে নাটক করতে। ওনাদের নাটক নিয়ে যেতে কোনো পয়সা লাগতো না। বাদল সরকার একবার গেছে, দর্শক পছন্দ হয়েছে, তারপরে ওই লোকটা বললেই বাদল সরকার চলে যায়। এইবার আমি ওই বনগাঁর যারা বন্ধু বান্ধব, এটা বই আছে, তাহলে তুমি বলবে আগে যে গৌতমদা কি পড়বে বলেছিল সেটা পড়বে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ভালোবাসার মাটি, বিভাস রায়চৌধুরী। এই বিভাস রায়চৌধুরী হচ্ছে আমার প্রথম নাট্যগুরু, কিন্তু তারও আগে বা পরে মিলেমিশে আছে বাংলাদেশের একজন সৈয়দ মহিদুল ইসলাম, তিনি আর নেই পৃথিবীতে। তো যাই হোক, এই বিভাস দা আমি আরো 2-3 জন মিলে বাদল সরকারের নাটক কাছাকাছি আছে, চলো দেখতেই হবে, ছাড়া যাবে না। নাটকের চর্চা তখন ওই জায়গায় করি আমরা। এবার বাদল সরকারের কাছে যেখানে নাটক হবে, আমরা এত আগে পৌঁছেছি, কেউ নেই, জিজ্ঞেস করলে কিছু বলতে পারছে না। তারপর খুঁজে খুঁজে লিফলেট ওখান থেকে জোগাড় করেছি, লিফলেটে লেখা আছে আজকে বাদল সরকারের নাটক কোন জায়গাটা সেটা উল্লেখ করা আছে। আমরা তার আশেপাশে ঘুরছি, চা খাচ্ছি, এইসব করছি। করতে করতে একসময় দেখা গেল যে 2টো লোক বসে আছে, মানে ধরো চা খেতে গেছি, ফিরে এসে দেখি 2টো লোকের মধ্যে একটা হচ্ছে বাদল সরকার, সর্বনাশ, বসে আছে। আর তার পাশে যে বসে আছে, এখন তো নাম মনে পড়ছে। আর তুমি সশরীরে চিনতে নাও নাকি তখন? না, ছবিতে চিনি, ছবিতে জানো। হ্যাঁ। এবার আরেকজন যে বসে আছে, নাম মনে পড়ছে না, সে মারা গেছে। রমাদা? না 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 না, শুধু ওই ধরো ওই ঘরানার থিয়েটার করতে, যারা সিরিয়াল সিনেমা কোনোদিন করেননি। যাই হোক, তো ওই 2জন বসেছিল, তারপরে আরো 3-4 জন জড়ো হয়েছে। তারপর ওরা উঠে দাঁড়িয়েছে, আর একজন ওইখানে দাঁড়িয়েই একটা কিছু ধরো জামাটা চেঞ্জ করে আর একটা জামা পরছে, হ্যাঁ, আর একটা কিছু পরে তারপরে প্যান্টটা খুলে রাখছে। বাদল সরকার ওইখানে এরকম করেই বসে আছে। এইবার বোঝা যাচ্ছে যে ওই লোকটা অভিনয় করবে, এটা আমরা বুঝতে পারছি ওই চেঞ্জ দেখে। তারপরে একটা ছোট ঢোল আছে, সেটা ওই লোকটা বাজাতে শুরু করেছে। তারপরে একসময় দেখা যাচ্ছে যে নাটকটা লোকটা শুরু করে দিয়েছে, দর্শক এসে গেছে আস্তে আস্তে, ওই যে ঢোল বাজাচ্ছে। তারপরে বাদল সরকার ও ওই মানে ঢোল বাজাচ্ছে, তার সঙ্গে একটা ওরা গুনগুন করে গান করছে, সেটা বাদল সরকার করছে। করে একটা সময় নাটক শুরু হলো আর কি। সেই নাটক আমরা দেখলাম। দেখার পরে কি নাটক ছিল মনে আছে? আচ্ছা। তো ওইটা হয়ে যাওয়ার পর এবার আমরা কাছে গেছি বাদল সরকারের। আমার বলছে যে আমি যে আমাকেই ঠেলে দিয়েছে ওই ব্যাসদা ইচ্ছা করে, ওইগুলো হচ্ছে আমাকে এগিয়ে দেওয়ার কথা বলো, ওই কথা বলতে পারে, বলবেন যাও কথা বলো। আমি বললাম নমস্কার বলে এরকম পায়ে হাত দিতে গেছি, আবার হাত ধরে নিয়েছে। তারপরে আমি বললাম যে আপনার হাতটা একটু ধরে রাখবো, হাতটা বাড়িয়ে দিয়েছে, হাত ধরে আছি। বলছি যে আপনার নাটক প্রথম দেখলাম, আপনার সম্পর্কে পড়েছি, আপনার নাটকও পড়েছি, আমরা আপনার ভক্ত। আচ্ছা, আমাকে একটা সই দেবেন? হাত বাড়িয়ে দিয়েছে, আমার কাছে কাগজ নেই, পেন নেই। সে কাগজ জোগাড় করা হলো, পেন জোগাড় করা হলো, তারপর নিয়ে গেলাম, সই করে দিল বাদল সরকার। তোমার নাম কি? গৌতম। এই হয়ে গেল জীবনের এক পার্ট। বিরাট বিরাট পাওনা এটা হয়ে গেল। তো এর পরের জীবনের গল্প ভাবো। আমার যার সঙ্গে বিয়ে হচ্ছে, সে যে ফর্মের থিয়েটার করতো, পথসেনা বলে দলের নাম, সেই দলের রিহার্সাল করাতে মাঝে মধ্যে যেতেন বাদল সরকার। আবারও দেখা মানে কি, এবার বলছে সে যে বাদল সরকারের ভক্ত, এইসব কথা হতে হতে জানা যাচ্ছে। তারপরে বাদল সরকারের বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, যে নিয়ে যাবে চলো। এবার আমি তো মানে ঢুকছি, মানে আমার শরীর কাঁপছে, তখন কিন্তু তিস্তাপার হয়ে গেছে পেরিয়ে, আবার আমি বসে থাকা ঘুরে বেড়ানো অ্যাক্টার, আমি ওই ভয় কাঁপছি যে দরজায় দাঁড়াচ্ছি, ও ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আমার মিসেস, উনি একটা চেয়ারে বসে আছে, সাদা পাকা দাড়ি, ওনার চেহারাটা বয়সকালে না একটা সার্টেন টাইমের পরে তখন রোগা ছিল না, ভেঙে গেলেও গায়ে মাংস টাংস হয়েছিল, যেটা অনেক আগে ছিল। এবার আমি যে প্রণাম করলাম, ওই সিগারেট খেতেন, প্রণাম করলাম। বলছে যে কে ভাই আপনি? তখন আমার মিসেসই বললো, এই যে এর সঙ্গে থাকি। ও, আপনি ওর সঙ্গে থাকেন? তখন আমার মিসেস বলছে না, ও আমি ওর সঙ্গে থাকি। আচ্ছা আচ্ছা বসুন, আপনি কি করেন? কথাবার্তায় একটা দুটো হলো।
তখন আমার মিসেস বললো, তোমার লেখাও খুব পড়ে, তা তোমার লেখা তো অন্য কেউ পড়লে তুমি শুনবে, মানে তুই তো গাড়ির সম্পর্ক। তো উনি একটা এরকম বই টেনে নিয়েছে, বই টেনে নিয়ে বলছে পড়ুন ইনস্ট্যান্ট। হ্যাঁ, এবার আমি কি পড়বো, কি করবো, আকাশ পাতাল, এরকম 4টে পাতা উঠিয়ে একটা জায়গায় আটকে গেলাম। এবার সেটা আমি পড়তে শুরু করলাম। ধরে নাও যে 3 মিনিট 3.5 মিনিট আমি পড়লাম, উনি চুপ করেই থাকলেন। পড়া হয়ে যাওয়ার পরে বলছে যে ভালো, ছেলেটা ভালো। এর কি উত্তর হয়? পড়াটা ভালো, ছেলেটা কেন ভালো? মানে উনি একটা লোক যে, মানে এটা মানে বলতে এইরকম জায়গায় উচিত নয়, তাই আমি চেপে যাচ্ছি, এটা কেটে যাচ্ছে একটা ছোট পার্ট। মানে আমি বলছি যে ওনার মানে শেষ জীবন যখন মারা যাচ্ছেন, তখন হসপিটালের বাইরে ধরো আমি বসে আছি, আমার মিসেস কফি, আমার মিসেসের হাতেই কফি খাবে। বলছে ও কি এসছে? আপ্পি ক্যারেক্টারের নাম। ও কি এসছে? তখন অন্যরা বলে হ্যাঁ এসছে। বলছে ওকে পাঠিয়ে দে। এবার ওই শিফটিং যেমন ইয়ে হয় না, মানে রোগীকে দেখতে যাওয়ার জন্য অন্যরা নেমে এসে ভিজিটিং আওয়ার্সে ও যাচ্ছে কফি খাওয়াতে। এরকম চোখের সামনে উনি কতটা কাছ থেকে পেয়েছো মানুষটাকে, খুব লাকি। তো তারও পরে যেটা হয়েছিল যে সেটা দরকার নেই বলার, উনি মারা যাওয়ার পর আমরা বাইরে ছিলাম, তখনই ওইখানেই শুয়ে পড়ে মিসেস কাঁদছে আর বলছে আমাকে নিয়ে যেতে হবে। ধরো এত দূরে, কল্পনার অতীত। এবার যারা আমার সঙ্গে ছিল তারা বললো কি হয়েছে, দিদির কি হয়েছে, বৌদির কি হয়েছে? আমি বললাম এরকম এরকম উনি মারা গেছেন, এখনই চলে যাবে। আসা যাবে না, পুরুলিয়া থেকে আমি আসবো, দেহ দান করা ওনার পরের দিন সকালে P7 ঢুকিয়ে দেবে। ওইখানে তো ভাবা যায় লাখ আমার জীবনে, মানে তখন ইনস্ট্যান্ট গাড়ি জোগাড় হলো, কোথায় গেলে একটা ট্রেন সেখানে দাঁড়াবে, সেইখানে অবধি গাড়ি চলে গেল, টিকিট নেই, জেনারেল টিকিট কেটে বাথরুমের পাশে বসে হাওড়ায় নেমে ট্যাক্সি নিয়ে ডাইরেক্ট ওইখানে ওই শিয়ালদার পাশে যেখানে দেহদান করলে যায়। তো বাদল সরকার ওই আর কি, কিছু নাম সারা জীবন থেকে যাবে আমার সাথে। আমি এখনো বাদল সরকারের সেই নাটক করতে পারিনি যেসব নাটক করতে চাই, কিন্তু বলা যায় যে থাকবে, আজ ওটা নিয়েই মরতে হবে আর কি। যে দেখা হয়েছিল, কথা হয়েছিল, এটাই ভগবানের কাছে কৃতজ্ঞ আমি যে এরম লোকেদের সঙ্গে ঘর করেছি। এরকম আরো অনেক মানুষ আছে যাদের কথা ভেবে ভেবেই মানে সাংঘাতিক একটা পাওয়া তোমার কাছে। আচ্ছা, এবার একটু তুমি যদি এই বইটা থেকে কিছু পড়ে আমাদের দর্শকদের জন্য শোনাও। কি হয়, আমার এখন ক্রাইসিস তৈরি হয় তখন, আর আমি এই ফেসবুক বললাম না যে আমি পাগলামি করি, সেই পাগলামি হচ্ছে এই ধরুন লেখা পড়ি, যে অভিনয়গুলো করতে পারছি না। এই আমরা যে বনগা লাইনে ট্রেনে করে আসতাম, এখন তো আমি যাতায়াত করি না, এখানেই থাকি, তো আমাদের 2 ঘন্টার জার্নি আর কি। তখন মেট্রো সবসময় অ্যাভেল করতাম না, মানে যে উঠতাম না, শিয়ালদা অব্দি আসতাম ট্রেনে, যেতে আসতে 2 ঘন্টা, যাওয়ার সময় 2 ঘন্টা, সারা দিনের কিন্তু এই 4 ঘন্টা, তার সঙ্গে আরো 1 ঘন্টা যোগ দিয়ে দাও, 5 ঘন্টা শুধু যাতায়াতে। এবং তখন পড়ে পড়ে সময় কাটতো। এই বইটা তখনকার নয়। তো সেই ট্রেনেরই একটা ঘটনা, একটা উপন্যাস, ভালোবাসার মাটি, লেখক বিভাস রায়চৌধুরী, তো তারই একটা অংশ আর কি। এইমাত্র ছেলেটা রুক্ষ আওয়াজে চোখ খুললাম, যে আমাকে খোঁচা মারল, তলায় কি আঠা দেওয়া? আমি খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। ছেলেটা আমার ভাবলেশহীন তাকানোটা সহ্য করতে পারলো না, চোখ রাঙালো আমাকে, বলল ওভাবে তাকানোর কি আছে, বারাসাত পেরোলে উঠে দাঁড়াতে হয়। কয়েকজন আবার বলল বাদ দে, ওকে তো চিনি। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। উঠে আমি দাঁড়াই রোজই, আজ কেবল একটু দেরি হয়ে গিয়েছে। ছেলেটার উপর আমি রাগও করিনি, কেবল একটু খেলতে ইচ্ছে করছে। ও তো জানে না কত কিছু আমি পার করে এসেছি, ঝগড়াকে, হেরে যাওয়াকে, দুদিনের ভালোবাসাকে, না বের করা লিটল ম্যাগাজিনকে, ব্যর্থ কবিতাকে, বানান ভুলকে, এরকম আরও কত কিছুকে। ছেলেটি বসেছে, আমি সামনে দাঁড়িয়ে আছি, শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছি ওর দিকে, অপেক্ষা করছি একবার চোখ ফেরাক। একটু পরেই ইচ্ছেটা পূরণ হলো। আমার চোখে ওর চোখ বন্দি। মাত্র হালকা হাসলাম, বললাম খিদে পেয়েছে খুব? ছেলেটা ভ্রু কুচকালো, মানে? শান্ত স্বরে বললাম খিদে আমি খুব চিনি, কত খিদে সহ্য করেছি অল্প বয়সে। এই তুমি আশাওড়ার ফল চেনো? পাকলে চুষে চুষে খাওয়া যায়, তিতকুটে মিষ্টি। ভীষণ রেগে গেল ছেলেটা। সে আমার কথার মাথা মুন্ডু খুঁজে পাচ্ছে না। না পাক, ওর মধ্যে আমি আমার পূর্ব জন্মকে দেখতে পাচ্ছি। নরম গলায় বললাম রাগ করো না, চেঁচিও না,
আরো খিদে পাবে। তাতে আপনার কি? আমার কিছু না, তুমি আমাকে অপমান করলে তো, আমি বোঝার চেষ্টা করছি কেন এমন করলে, পেশি শক্তির জোরে না খিদের জ্বালায়। দেখলাম তুমিও গরিব বাড়ির অসহায় ছেলে, পরিবারের জন্য লড়ছ, কিন্তু তোমার খিদে কখনোই মেটে না। ঝোলা ব্যাগ থেকে টিফিন কৌটো বের করে ছেলেটার সামনে খুললাম, বললাম একটা রসগোল্লা খাও, রসগোল্লা খেলে অনেকটা শক্তি গায়ে পাবে। ছেলেটা আলতো ধাক্কায় সরিয়ে দিয়ে টিফিন কৌটো ধরা আমার হাত, তারপর ঝম করে উঠে আমার বুকের কাছে জামাটা খামচে ধরে ঝটাপটি বেঁধে গেল। রেল কামরার এদিক ওদিক থেকে যেন এক এক পাড়া, বিশেষ করে নিত্যযাত্রীদের ট্রেনে আমাদের দিকে লোকজন কেউ দাঁড়িয়ে ছিল, কেউ বসে, সবাই বলছে আরে ছাড় ছাড়, ছাড়ুন না দাদা। সবার হস্তক্ষেপে শান্ত হলো পরিস্থিতি। মূল কারণ ট্রেন দমদম ঢুকেছে। প্রতি পিঠে ট্রেন জার্নি যেন আমাদের জীবনেরই এক পলক প্রকাশ। আমি জামা ঝোলা ঠিক করে নিলাম, আমার দিক থেকে কোনো প্রতিরোধ করিনি, ফলে মার না খেয়ে নিজেকে ব্যর্থ লাগছে। ছেলেটাও গুম মেরে বসে আছে জানলার দিকে। দমদমে ঢুকছে ট্রেন, ধীরে ধীরে কত লাইন ওকে ভেদ করে চলে গিয়েছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে মাথার ভিতর শিরশির করে। ছেলেটা উঠে নামার লাইনে দাঁড়াতেই পিছন থেকে আমি তার কাঁধে হাত রাখলাম। ঘাড় শক্ত করে রইল ছেলেটা। বললাম, রাগ করো না ভাই, আমি তোমাকে চিনি। ছেলেটা মুখ না ফিরিয়েই বলল, চেনার দরকার নেই। আমি আবার বললাম, খিদে আর রাগ পাশাপাশি থাকে জানো, লড়ে যাও। ট্রেন থেমেছে। আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম আজ কাজে যাব না, আজ মধুর জন্য অপেক্ষা করব দমদম স্টেশনে। সবাই নামছে, ছেলেটার পিছন পিছন আমিও নামলাম। ওকে ডেকে বলতে গেলাম, ঠাম্মা গাছ চেনো? আমি ঠাম্মা গাছ খুঁজছি কলোনিতে কলোনিতে। পিছন ফিরে আমাকে দেখেই কি পরিমরি দৌড় তার, আমাকে পাগল ভেবে পালাচ্ছে নিশ্চয়ই। আমি যে আসলে হিরো বুঝতেই পারলো না। বেটার লাক নেক্সট টাইম। 2 নম্বর প্ল্যাটফর্মের চায়ের দোকানের সামনে চললাম, মধুকে দরকার। এটা পড়লাম, এই যে মনে হয় যে আমি পাইনি বলে রেগে আছি, আমার কারোর উপর রাগ নেই। আমার রাগ আমি বিলিয়ে দিয়েছি, মানে কি বলবো, নিজেই নিজে হজম করে নিয়েছি, কারোর উপর কোনো রাগ নেই। খালি ওই অপেক্ষা করতেই মন চায় যে, কারণ শরৎচন্দ্রের মতো এত বড় লেখক, রবীন্দ্রনাথের মতো এত বড় লেখক, এইগুলো পড়ার পরেও তো মানুষ খুনোখুনি নোংরামি করেই চলেছে। যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি এখন, চারপাশের দুটো লোককে যদি শান্ত রাখা যায়, সে যদি অন্যায় না করে, এটাই আমার অভিনেতা হিসেবে পাওয়া, মানে এমনি মানুষ হিসেবে পাওয়া। আর একটা কথা বলে আমি শেষ করছি আমার কথা, যে অনেক বছর আগে যখন আমাকে টিভিতে দেখা গেছিল প্রথম, তখন আমার মা, আমাদের বাড়িতেই কল আছে, পুকুর আছে, সবই। আমাদের যেখানে পায়খানা বাথরুম তখনকার দিনে বাড়ির সঙ্গে হতো না, বাইরে, তার পিছন দিকটায় তাদের বাড়ি। তাদের বাড়িতে যে সে মহিলা বলছে, ওই বাড়ির ছেলের হবে না তো কি আমাদের বাড়ির ছেলের হবে, আর বাবা মা শিক্ষিত, ওইভাবে মানুষ করেছে। এটাও মা শুনছে। আর পরে যখন আমি এরকম যাতায়াত করতাম, মা বলছে, জানিস কালকে এরকম হয়েছে। তো ওইটা আমার, মানে বলছি যে এখন ওরকম পাওয়াই কম, তখন ওই পাওয়াগুলো ছিল আর কি, যে একটা মানুষ আর একটা মানুষ, মানে একজনকে টিভিতে দেখেছে, সেটা একটা অন্য আনন্দ, অন্য সম্মানের মতো ছিল। আচ্ছা, এই পাওয়া না পাওয়ার প্রশ্ন ধরেই জিজ্ঞাসা করছি। সেটা হচ্ছে, বর্তমান জেনারেশনের কিছু অভিনেতা অভিনেত্রীরা সহজে টেলিভিশন ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য থিয়েটার স্টেশনটা ঘুরে আসে আর কি, যে এন্ট্রিটা হয়তো ইজি পাওয়া যায়, কিন্তু আবার এসে তাদের এটাও বক্তব্য থাকে, একটা নাকুচু ব্যাপার থাকে, থিয়েটারে পয়সা পাওয়া যায় না। এটা কতটা সত্যি? মানে 200% পুরোটাই সত্যি। বলছে তার অশিক্ষাত, কিন্তু জেনেই এসছিলে থিয়েটারে পয়সা পাওয়া যায় না। আমি যে বড় দল, যেখানে যেখানে টাকা পাওয়া যায়, কিরকম থিয়েটারের দলও আছে, সেখানে করলে তার যোগ্যতা আছে, সেখানে পা রাখার। যাচ্ছে তো ছোট কোনো দলে, আর বড় দলে করতে হলে সত্যিই 2 বছর ঘষতেই হবে। আজ থেকে 20 বছর আগে যখন থিয়েটার করছি, আমরা বলাই হতো ঝাড় দিতে হবে আর জল চা আনতে যেতে হবে। কি বলছো তুমি? আমি নান্দিকার করে এসছি। তখন যখন আমি এই সুমন মুখোপাধ্যায়ের ওখানে রিহার্সাল করতে যাচ্ছি, রিহার্সাল শুরু হয়ে গেছে, নাটক নামিনি, হঠাৎ একদিন আমি কাকে গল্প করতে করতে বলেছি, আমাকে চা আনতে বললে কিন্তু আমি যাবো না, আমি দল ছেড়ে চলে যাব। এইটা রটানো হয়েছে পিছনে, যে এরকম বলেছে গৌতম, তারপর আমাকে দিয়ে চা আনতে পাঠিয়েছে, আমি না বলতে পারিনি। কারণ একটা লোকের অনেক রকমের ক্ষমতা থাকলে ডিরেক্টর হতে হয়। সে বলে যাচ্ছে, তাহলে এই গৌতম তুই চায়ের দোকানটা চিনিস? হ্যাঁ। ও চেনে বলছে, এমন একটা কিছু করছে, আমাকে বলতে হচ্ছে আমি যাবো চা আনতে, আমাকে চা আনতে যেতে বলেনি। এইটা থিয়েটারে সবসময় ছিল, আছে, থাকবেই থাকবে। এটা ওই রকম কোনো বোর্ডের থিয়েটার নয় যে তুমি আমি 5 লাখ টাকা এক জায়গায় করেছি, একটা থিয়েটার করবো, তাহলে কাকে নেবো, কি করবো, সব তো ভাগ করা আছে। তখন 4 লোক
চায়ের সিস্টেমটাও তো আমরা জানি কি হবে, তাহলে আমরা ফ্ল্যাক্সে চা কিনে এনে রেখে দেবো, তারপরে দল তৈরি হবে, সবাই আসবে, রিহার্সাল করবে, সেটা শো করবো। সেরকম থিয়েটার এখন হচ্ছে কলকাতায়। কিন্তু সেই থিয়েটারটার সেই দলটা সেই থিয়েটারটা করার পর যে আবার পরের বছর নাটক করছে, এরকম এক্সাম্পল থাকে না। মানে খুব রেয়ার এরকম লোক আছে যে ফান্ড রেইজ করে সেখানে দিয়ে থিয়েটার করলো, সেই থিয়েটারটা 5 বছর বাদেও তারা আবার থিয়েটার করছে না। কিন্তু আজকে এই যে এত কলসো হচ্ছে টাকার বিনিময়ে, বা আজকে রীতিমতন সরকার এত সাপোর্ট করছে, একটা লামসাম অ্যামাউন্ট দিচ্ছে সাবসিডি, এইটা একটু কন্ট্রোভার্সিয়াল হবে, কিন্তু এই কন্ট্রোভার্সিয়ালটা বলা যায়। তাই বলছি যে দেখো, যখন বামফ্রন্ট ছিল তখনও যা, এখনও তাই, কিন্তু মানে ওই যে বললাম সময়ের নিরিখে, সময় তো সময়ের নিয়মে চলছে, আমরা তার সাথে জুড়ে জুড়ে যাচ্ছি। তো সেটা হচ্ছে যে ধরো আগে যখন সরকারি কোনো ফেস্টিভ্যাল হতো, তাতে যে সব মানে মফস্বল হোক বা শহরাঞ্চলেরই হোক, সব দলই অ্যাপ্লিকেশন করে পেয়েছে এরকম নয়। কিন্তু তখন ধরো অ্যাপ্লিকেশনটা জমা পড়ার পর দেখে অন্তত ধরো, যদি বলছি কথার কথা, 100টা অ্যাপ্লিকেশন জমা পড়ে থাকে, অন্তত 60টা দল নেওয়া হতো অ্যাপ্লিকেশন থেকেই, আর 40টা অ্যাপ্লিকেশনটা জমা না পড়লেও হবে, তারা যেহেতু তাদের মানে ঘোড়া না পাইয়ে দেওয়া একটা পাইয়ে দেওয়া। এখন সেটা উল্টো হয়ে গেছে, এখন তো 90টা হচ্ছে পাইয়ে দেওয়া দল, আর 10টা হচ্ছে তোমার মানে অর্জন করেছে যারা। এখন কোনো ওই অর্থে অর্জন, এখন এতটা পাইয়ে দেওয়ার ঘটনা না, চলছে। পুরোটাই বলতে হচ্ছে গিভ অ্যান্ড টেকের জায়গায় চলে এসছে না মানুষ। মানে এখানে কি দেবে, মানে ধরো তুমি একটা ফেস্টিভ্যাল করছো, তুমি আমাকে নিয়ে যাবে, আমি একটা ফেস্টিভ্যাল করছি, তোমাকে নিয়ে আসবো। আমার নাটকটা দেখে ভালো নাটক হলেও যেহেতু তাতে পরিচিত মুখ নেই, টিভি সিরিয়ালের লোকই হোক বা থিয়েটারের কেউ পরিচিত মুখ, তাহলে সেই থিয়েটারটা ভালো হলেও লোক আসবে না দেখতে। কে আছে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে থিয়েটারকে, তখন কোনটা ভালো থিয়েটার, কে আছে বলে থিয়েটারটা দেখতে যাচ্ছে না। কিন্তু কোনটা ভালো থিয়েটার, আমার একটা জিনিস বলো গৌতম বাবু, সেটা হচ্ছে আজকে এন্ড অফ দ্য ডে দর্শক যদি থিয়েটারে তাদের চেনা মুখকে দেখতে চায়, তার জন্য স্টারেরা যদি আস্তে আস্তে থিয়েটারে আসে, তো সেখানে তো মানে দর্শকের দোষ নেই নাকি? না, দর্শকের দোষ নেই তো সেখানে তো তাহলে থিয়েটারের দোষ। যে থিয়েটার গুলো নন স্টার কাস্ট নিয়ে কাজ করছে, তো তারা তো পিছিয়ে যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তার ফাঁকেও একটা দুটো দল দাঁড়ায়, এত ভালো কাজ করে যে তাদের মুছে ফেলা যাবে না, হয় না? সবসময় এরকম ছিল, সেটা একটা দুটো দল, তারা যে খুব সার্ভাইভ করছে বা অনেক শো করতে পারছে তা নয়, কিন্তু তাদের শো হলেই হাউসফুল হয়। আচ্ছা, এই ফিল্মের আমি জানি না বলে একটু জিজ্ঞাসা করছি তোমার কাছে, এই যে সিনেমার ক্ষেত্রে এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় এত রকমের, এত অ্যাওয়ার্ড আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে, থিয়েটারের ক্ষেত্রে আছে? থিয়েটার ক্ষেত্রে সরকারি অ্যাওয়ার্ড আছে একটাই মাত্র? হ্যাঁ, বছরে একটা নয়, মানে সব ক্যাটাগরিতে আচ্ছা আছে, মানে বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট প্রোডাকশন, বেস্ট লাইট ডিজাইনার, সেট ডিজাইনার, এরকম। তো সেটা কি করতে হয়? থিয়েটারটা রেকর্ড করে তোমাদের পাঠিয়ে দিতে হয় কোথাও নাকি এটা লাইভ আসে, জাজেরা এসে দেখে? হ্যাঁ, জাজেরা নিজেরাই দেখে নেয়, দেখে তাদের জানায়। আচ্ছা, মানে এখানেও কি গট আপ চলে? হালকা ফুলকা চলে, একটা লেভেলে চলে, কিন্তু কিছু নতুন মানে ভালো কাজ করেছে সেরকম ছেলে ভালো প্রোডাকশনও পায়। হ্যাঁ, ফাইন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। যাওয়ার আগে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে এখনকার জেনারেশনের কেউ যদি এই থিয়েটারটাকে প্রফেশনাল হিসেবে নিতে চায়, তুমি তাদেরকে কি বলবে? বাবার যদি প্রচুর পয়সা থাকে তাহলে ফুল টাইম থিয়েটার করার কথা ভাবা উচিত, এবং থিয়েটার করে শুধু খাবো ভেবে, আমি বলছি যে বেঙ্গলে শুধু নয়, বেঙ্গলের একটা ছেলে সে থিয়েটার করতে করতে আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে যে ইনস্টিটিউশন রয়েছে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এনএসডি শর্ট নেম, সেই এনএসডিতে পড়ে তারপরেও থিয়েটার করে খাবে, এই সংখ্যাটা হাতে গোনা, পসিবল নয়, তাকে সিরিয়াল সিনেমাতেই যেতে হবে। যার ফলে থিয়েটার করে খাবো এই ভাবনাটা থেকে এখন ভাবনার কোনো জোর আছে কিনা আমার জানা নেই। আর আমাকে যদি কেউ সাজেশন নিতে আসে আমার কাছে, আমি প্রথমেই বলি যে কি করে খাবে সেটা ভাবো, তারপর থিয়েটার করো। সম্ভব না, পসিবল না। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে উৎপল দত্ত তো বহুদিন থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, এবং ওনার খুব বিখ্যাত থিয়েটার আজকে প্লে আমরা জানি টিনের তলোয়ার। অথচ একাধারে কিন্তু উনি হিন্দি সিনেমা করছেন, বোম্বেতে ছুটে যাচ্ছেন, বাংলায় বাংলা ছবি করছেন, তো এত কিছু তো ব্যালেন্স করতেন। কিন্তু এখনকার যুগে সেইভাবে আমরা কোনো আর্টিস্ট খুঁজে পাচ্ছি না, কেন? যে ভার্সেটাইল হবে। হ্যাঁ, মানে সময়ের নিরিখে এইগুলো কমে গেছে। আমি বলছি উৎপল দত্ত একটা জায়গায় যে সারা পৃথিবী বিখ্যাত লোকের সঙ্গে উচ্চারিত হয় নাম, একটা জায়গা, সেটা হচ্ছে দ্য লরেন্স অলিভিয়ার। তিনি ফিল্ম করে সেই টাকা থিয়েটার করতেন। উৎপল দত্ত সেই মানুষ যে ফিল্মের টাকা থিয়েটারে দিতেন, হাউসফুল শো, তারপরে থিয়েটারটা চালানো যায় না কোনো সময়, তখন ওর উপার্জিত টাকা এখানে ইনভেস্ট হয়, মানে ফিল্মের টাকা। সবসময় সংসার চলেছে না, থিয়েটারের জন্য মানে সেই টাকা ব্যবহৃত, স্যাক্রিফাইস করতে হয় এইগুলো। মানে থিয়েটার তখনও লসে ছিল, আজও লসে আছে। হ্যাঁ,
মানে যদি 10টা থিয়েটার ধরে আমরা আলোচনা করি, একটা থিয়েটার লাভে চলে হয়তো, আর 9টা থিয়েটার লসে চলে। একদম শেষ জায়গায় এসে পৌঁছেছি। লাস্ট প্রশ্ন, আজকের যুগের অনির্বাণকে নিয়ে কি বলবে? তিনিও তো থিয়েটার থেকে উঠে এসছে। হ্যাঁ, তো অবভিয়াসলি থিয়েটার থেকে উঠে এসছে। এক তো ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে ওকে নিয়ে আমি কিছু বলতে চাই না। একদম বলা যায় যে তবু মানে কিভাবে ওকে দেখেছিলে শুরুর সময়টা একটু শুনি। মানে আমি বলছি যে ধরো অন্য কোনো দলে থিয়েটার করছে, সেই থিয়েটারটা দেখতে যে মনে হলো যে প্রমিসিং অ্যাক্টর। তারপরে একটা কাজে যে দেখছি যে আমার চেয়ে সে অনেক দ্রুত অনেক কিছু অ্যাডাপ্ট করতে পারে, মানে সেটা পড়াশোনা হতে পারে, কোনো বলছে যে শরীরী বিভঙ্গ, সেইটা কোনো আমারই ডিরেক্টর তাকে কোনো নাটকে ডিরেক্ট করছে, যা একটা ক্যারেক্টার নির্মাণের জন্য যে গল্প আমার সাথে সে করছে, সেই সব আমি দেখেছি। তো একসঙ্গে ভাতও খেয়েছি বলে যেটা আমি বলতে চাই না ওকে নিয়ে কিছু। মানে অবভিয়াসলি সে বড় অ্যাক্টর, বাজারে থিয়েটার থেকে উঠে এসছে, এই কথাটা সত্যিই থিয়েটার করেছে, তারপরে এইসব করেছে, কিন্তু আমিও তাকে নিয়ে কিছু বলতে চাই না। ঠিক আছে, বুঝলাম তুমি কোন একটা ব্যাপার হয়তো চেপে গেলে বা চেপে যেতে চাইলে, আমি সেই জায়গায় ঢুকতে চাইছি না। একদম যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। সত্যি এত লোক এত কিছু বলছে, তো আমার বলার কিছু নেই। তারপরেও যেটা বলা, যে ভুল বুঝবেন না যদি কোনো ভুল কথা বলে থাকি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যে দু একজনের নাম আমি বলেছি যাদের সঙ্গে কাজ করতে করতে গেছি, তাদের কারোর উপরে আমার কোনো রাগ নেই। আমার সমস্ত না পারা আমার, আমি যদি কিছু পারতে চাই এখনও চেষ্টা করে চলেছি, রোজই শেখার চেষ্টা করে চলেছি। সেটা অভিনয় হতে পারে, বেঁচে থাকার জন্য চারপাশের লোকের কাছ থেকে শিখে চলেছি যে কী করে সুন্দরভাবে বাঁচবো। তো সবাই ভালো থাকুন, এবং যত মানে রাগ আপনি কমাতে পারবেন তত আপনার বেঁচে থাকা সহজ হবে। অন্যের উপর রাগ করে নিজের বেঁচে থাকা জটিল করবেন না। নমস্কার। নমস্কার, এবং আপনারাও ভালো থাকবেন। আর একটা কথাই বলবো, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, এবং আপনাদের প্রোগ্রাম কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। ভালো থাকবেন।